most common emergency that a surgeon tackles. ঠিক আছে, সার্জন যত ইয়ে পায়। তোর নাম থেকেই বুঝতে পারছিস অ্যাকিউট পেন ইন অ্যাবডোমেন ইজ অ্যাকিউট অ্যাবডোমেন। পেশেন্ট তো জানে না তার কি হয়েছে, পেশেন্ট পেটে ব্যথা নিয়ে তোর কাছে এসছে। তোর কাজ কি? টু ডায়াগনোজ হোয়াট ইজ দ্য কজ অফ দ্যাট পেন। তোর বাকি দুজন ও ও আচ্ছা, এবার হচ্ছে কি, পেন অ্যাবডোমেন নিয়ে যখন পেশেন্ট আসছে তোর কাজ কি? হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে ডায়াগনোসিস করা, what is the cause of this acute abdominal pain and take remedial measures. এবার যদি আমি acute abdominal painটাকে, আমরা জানি abdominal এর 9টা সেগমেন্ট আছে, রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, umbilical, লেফট লাম্বার, রাইট ইলিয়াক ফসা, হাইপোগ্যাস্ট্রিয়াম, লেফট ইলিয়াক ফসা। ফার্স্ট কথা, রিমেম্বার acute abdominal pain may be due to reasons outside abdomen, particularly pain in upper abdomen. যদি এপিগ্যাস্ট্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম বা লেফট হাইপোকন্ড্রিয়াম পেন নিয়ে আসে, the first thing you must do is a ECG. Exclude acute inferior wall myocardial infarction that can present as pain abdomen. Similarly, conditions affecting upper part of abdomen like acute cholecystitis or a liver abscess, acute liver abscess can masquerade as chest pain. Okay? But remember, acute pain cholecystitis will not kill immediately. A liver abscess may not kill. But if you miss acute myocardial infarction, that can be fatal for the patient. তার জন্য কি কথা? Any patient presenting with pain upper abdomen, wherever it may be, in any 3 of the segments of upper abdomen, first exclude myocardial infarction. ওটা নেই, ওটা আছে, refer immediately to a cardiologist with some medication, which is aspirin, clopidogrel জাতীয় medication, sorbitrate, orally দিয়ে refer the patient to a cardiologist or ICU setup immediately. Your job is finished. ঠিক আছে? That is important. এবার এটা নেই, ECG বা ট্রপ বা তো 4 ঘন্টার বেশি ব্যথা হচ্ছে, একটা ট্রপ টি টেস্ট করে, ট্রপোনিন টি। ঠিক আছে? নেই, ফাইন। Now you start thinking about pain abdomen. ঠিক আছে? এবার খুব সোজা কথা, from our knowledge of anatomy আমরা জানি কোন কোন জায়গায় কি কি অর্গান আছে। appendicitis with right left hypochondrial pain normally তো হওয়ার কথা না। equally acute cholecystitis with left iliac fossa pain হওয়ার কথা না, হওয়ার কথা নয় নরমালি। এবার পেশেন্টের হিস্ট্রি টেকিং। ইউজুয়ালি অ্যাকিউট অ্যাবডোমিনাল পেনে পেশেন্ট পিন পয়েন্ট করে হিস্ট্রি বলতে পারে যে আমার ওই যে দুপুর 2টো বেজে 2:30 থেকে ব্যথাটা শুরু হলো, মোটামুটি +- 10 মিনিটসের এদিক ওদিক থেকে পেশেন্ট বলতে পারে। অনসেট, কতক্ষণ ধরে ব্যথা হচ্ছে, এবং জানবি তোরা যদি সার্জিক্যাল প্র্যাকটিসে কোনোদিন যাস তুই, হাউ ইউ ক্যান এনকাউন্টার অ্যাকিউট অ্যাবডোমেন। অ্যাকিউট অ্যাবডোমেন ইউ ক্যান এনকাউন্টার এজ এ জেনারেল ফিজিশিয়ান। তুই ধর বাড়িতে চেম্বারে আছিস, তোর পাড়ার চেম্বারে পাশের বাড়ির লোকটার সার্ভাইরাল পেন হয়েছে, ইউ মে নট বি আ সার্জন, ইউ মে নট বি আ সার্জন, ইউ মে নট হ্যাভ টু বি আ সার্জন। ঠিক আছে? তার কাছে গেল, সে মোটামুটি জেনে রাখবে আমাদের সোসাইটিতে সার্জনের কাছে ফার্স্ট টাইম কেউ যায় না। ফার্স্ট টাইম কেউ, তোর শরীর খারাপ হলে, পেটে ব্যথা হলে তুই প্রথমে সার্জনের কাছে যাবি না। তুই এখানে নয় সার্জনদের চিনিস, তুই সানাল স্যারকে বললি স্যার আমাকে একটু দেখে দিন, বা আমার দিস ক্যান হ্যাপেন ইন এ মেডিকেল কলেজ। কিন্তু বাড়িতে কারোর পেট ব্যথার জন্য প্রথমে সার্জনের কাছে যেতে দেখেছিস? ইউজুয়ালি গো টু এ জেনারেল ফিজিশিয়ান অর এ ফিজিশিয়ান, তাই না? তাহলে তোকে ফিজিশিয়ান, তোর কাজটা কি?
আন্ডারগ্রাজুয়েট লেভেলে তুই যখন এমবিবিএস কমপ্লিট করে বেরোবি, তোর কাজটা হচ্ছে আমি পেশেন্টটাকে কার কাছে পাঠাবো না নিজের কাছে রাখবো। তার জন্য ফার্স্ট কাজ এমআই এক্সক্লুডেড। এবার বাকি পেন, বাকি পেনকে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করে নেয়। একটা ক্যাটাগরি হচ্ছে যে ডিজিজেস which will need urgent surgical intervention, diseases that will not need urgent surgical intervention. acute abdomen আচ্ছা, তোদের সার্জারি প্রি অপারেটিভ প্রিপারেশন আমি পড়িয়েছিলাম লেকচার ক্লাস 8টা থেকে 9টা, তোদের পড়িয়েছিলাম, তোদের পরের ব্যাচকে পড়িয়েছিলাম, আমার মনে নেই। প্রি অপারেটিভ প্রিপারেশন অফ দ্য সার্জিক্যাল পেশেন্ট পরের ব্যাচকে। আচ্ছা, সার্জারিকে আমরা বেসিক্যালি তিনটে গ্রুপে ভাগ করি। একটা হচ্ছে ইমার্জেন্সি সার্জারি, একটা হচ্ছে what which if not done immediately will lead to loss of life or limb of a patient। কেমন? পেটে একটা বুলেট ইনজুরি, একটা বড় ব্লাড ভেসেল ছিঁড়ে গেছে, আমি যদি ইমিডিয়েট অপারেশন না করে পেশেন্ট মরে যাবে। বা ধর পায়ের পপলিটিয়াল আর্টারিতে একটা গুলি লজ করেছে, ইমিডিয়েট রুটি না করলে তো পায়ের তলাটা তো গ্যাংগ্রিন হয়ে যাবে। দিস ইজ ইমার্জেন্সি। আর্জেন্ট, যেটা নেক্সট 24 থেকে 48 ঘন্টার মধ্যে না করলে পেশেন্টের প্রগনোসিস খারাপ হতে পারে। পেপটিক পারফোরেশন, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, দিস আর আর্জেন্ট অপারেশন। আর থার্ড হচ্ছে ইলেকটিভ অপারেশন। কিরকম? না, আমার পেটে গলস্টোন হয়েছে, আমি ঠিক করলাম দুর্গাপুজোটা একটু ভালো মন্দ ঘুরে টুরে নিয়ে দুর্গাপুজো মিটে গেলে আমি অপারেশনটা করাবো, আমি ঠিক করলাম অমুক দিনে অমুক টাইমে আমি। দিস ইজ ইলেকটিভ অর কোল্ড সার্জারি। তাহলে acute abdomen without history of trauma, তোর ইমার্জেন্সি আর একটাই কন্ডিশন আছে, that is rupture ectopic pregnancy, which if not done immediately will lead to death of the patient. তাহলে any young lady irrespective of marital status ask for LMP. Gone are those days যখন আনম্যারিড মানে প্রেগন্যান্সি হবে না, আমরা জোর দিয়ে বলতে পারতাম। আজকাল পাই, আমি জীবনে 3-4টে করেছি। বুঝতে পেরেছিস? চেক ফর LMP। ইফ দেয়ার ইজ মিসড পিরিয়ড উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেন, ডু এ ইমিডিয়েট ইউরিন ফর প্রেক কালার। ইফ পজিটিভ and the patient has pallor, it is rupture ectopic. Arrange for emergency surgery. Because if not done, তাহলে দেখ ওপর পেটে একটা কন্ডিশন পেলাম, যেটা মিস করলে I may lose the patient, তল পেটেও আরেকটা কন্ডিশন পেলাম। ন্যাচারাল রাপচার এক্টোপিক প্রেগন্যান্সি আমার নিশ্চয়ই রাইট হাইপোকন্ড্রিয়াল পেন হবে না। তাহলে এইবার কোশ্চেনটা হচ্ছে, এই জাতীয় অ্যাকিউট কন্ডিশন পার্টিকুলারলি যেখানে ব্লাড লস হচ্ছে, আমরা পড়েছি ব্লাড লস হলে কি সিম্প্যাথেটিক রেসপন্স, সব পড়েছিস। সিম্প্যাথেটিক রেসপন্সে কি ট্যাকিকার্ডিয়া, সে তো ব্যথাতেও হবে, ব্লাড লসও হবে। কাজে only tachycardia is a marker is not always reliable. ব্যথার জন্য ট্যাকিকার্ডিয়া হবে, পেনের জন্য সিম্প্যাথেটিক রেসপন্স হবে, ব্লাড লস হলে তো ট্যাকিকার্ডিয়া হবেই। তাহলে দুটো লাইফ থ্রেটনিং ইমার্জেন্সি আমাকে আগে এক্সক্লুড করতে হবে। আপার অ্যাবডোমিনাল পেইন হলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হলে রাপচার্ড এক্টোপিক গেস্টেশন, এবং দুটোর একটাও সার্জিক্যাল নয়। ঘটনা, আমি জীবনে অজস্র রাপচার এক্টোপিক করেছি, হাতের কাছে গাইনোকোলজিস্ট পাইনি, আমি করে দিয়েছি। কথাটা বুঝতে পেরেছিস? ইটস এ ভেরি ইজি অপারেশন, ডিফিকাল্ট পার্ট ইজ টু ডায়াগনোজ ইট। কথাটা বুঝতে পেরেছিস? দ্যাট ইজ দ্য থিং। Operation wise it is very easy. Once you are in the abdomen it takes 10 minutes. Clear? That is not the case. The thing is you have to identify. So any young lady or any lady of childbearing age complaining of lower abdominal pain, inquire about LMP. If there is missed period, send urine for PEG color test. If it is positive and the patient is having some pallor with lower abdomen rigidity and tenderness, arrange for an urgent USG. If it confirms the diagnosis, send for surgery immediately. Arrange for blood and send for surgery. ঠিক আছে? এবার আমার বাকিগুলো নিয়ে আমি পড়ি।
এবার বাদ বাকিগুলোর মধ্যে একটা ইমার্জেন্সি সার্জারি দরকার, পার্টটা নেই। আর্জেন্ট সার্জারি কি বললাম, ট্রমা ইজ এ কন্ডিশন, ট্রমার জন্য ইমার্জেন্সি সার্জারি বলেই দিলাম। নন ট্রমা সেটিং আর্জেন্ট সার্জারি, আমার 3-4টে কন্ডিশন আছে যেখানে আমার আর্জেন্ট সার্জারি লাগবে। একটা হচ্ছে পেপটিক পারফোরেশন বা পারফোরেশন অফ এনি পার্ট অফ জিআই ট্র্যাক্ট, এনি পার্ট অফ জিআই ট্র্যাক্ট, পারফোরেশন অফ এনি পার্ট অফ জিআই ট্র্যাক্ট, ঠিক আছে, এক্সটেন্ডিং ফ্রম স্টমাক টু পেরিটোরিয়াল রিফ্লেকশন অফ রেকটাম। নট ইসোফেগাস পারফোরেশন হলে অ্যাবডোমিনাল পেন না, কারণ মিডিয়াস্টাইনাইটিস নিয়ে আসবে, সিভিয়ার মিডিয়াস্টাইনাল পার্ট, ঠিক আছে। লোয়ার ইসোফেগাস যেটা ইন্ট্রা অ্যাবডোমিনাল ইসোফেগাস, সেখান থেকে পেরিটোরিয়াল রিফ্লেকশন এন্ট্রি টু দ্য রেকটাম, এই পার্টের মধ্যে যে কোনো জায়গায় ফুটো হলে আমাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আদারওয়াইজ কেন, luminal contents will come into the peritoneal cavity. Luminal content এ লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে। Patient will develop bacterial peritonitis. If not treated immediately, it is invariably fatal. Next condition which may need emergency surgery is urgent surgery, not emergency, urgent surgery is acute appendicitis or appendicular perforation. Okay? তাহলে বেসিক্যালি গাটে কোথাও ফুটো হচ্ছে কিনা, আর appendicitis, appendicular perforation. আর থার্ড কোথায়, intestinal obstruction not resolving within 24 to 36 hours. ঠিক আছে, তাহলে এবার আমরা ব্রডলি অ্যাকিউট অ্যাবডোমেনের কারণগুলো নিয়ে চর্চা করি। একটু বড় চকো নেই, আচ্ছা ওখানটায় গিয়ে বল, তো দেখ নইলে ঘাড় ব্যথা হবে, তোদের ঘাড়ে ব্যথা হয়ে যাবে। নাম্বার 1, তাহলে কি কি বললাম, আমার এই তো এখানে কি আছে, লিভার, লিভার লিভারে অ্যাকিউট লিভার অ্যাবসেস বা অ্যামিবিক লিভার অ্যাবসেস উইথ সুপারহেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার থেকে সিভিয়ার পেইন হতে পারে। গলব্লাডার অ্যাকিউট কোলোসিস্টাইটিস বা বিলিয়ারি কলিক হতে পারে। হোয়াট ইজ অ্যাকিউট কোলোসিস্টাইটিস, হোয়াট ইজ বিলিয়ারি কলিক? নরমালি এই গলব্লাডার, এখানে একটা স্টোন ইম্প্যাক্টেড, গলব্লাডার কন্টেন্ট বেরোতে পারছে না, gallbladder is contracting violently, that is biliary colic. এবার এই কন্ট্রাক্ট করতে করতে গলব্লাডারের ভেতর তো সেক্রেশন পেন্ট আপ হচ্ছে, ওয়াল দে ইনফ্লামেশন শুরু হলো, ইনফ্লামেশন শুরু হলে লেসিথিন, লাইসোলেসিথিন, অল আদার ইনফ্লামেটরি মিডিয়েটররা বের হলো, সাইটোকাইনস এন্ড অল আদার থিংস, তখন গলব্লাডারটা ইনফ্লেমড হয়ে যায়, দ্যাট ইজ অ্যাকিউট কোলোসিস্টাইটিস। ক্লিয়ার? নরমাল কোর্সে কি হয়, অ্যাকিউট কোলোসিস্টাইটিস পেশেন্ট যখন এই ব্যথাটা হয়, আস্তে আস্তে এর ভেতর পেন্ট আপ হচ্ছে, বিলিয়ারি কলিক, কিছুক্ষণ পরে এটা ডিসলজ হলে বিলিয়ারি কলিক কমে যাবে, অ্যাকিউট কোলোসিস্টাইটিসে ডিসলজ হয়ে এটা ডিস্টেন্ডেড হয়েছে, আরো ব্যথা বাড়ছে, বাড়তে বাড়তে কি হবে, একটা সময় এটা আরো ফুলবে, আরো ফুললে কি হবে, এই ওয়ালটা এই ইম্প্যাক্টেড স্টোনটা থেকে উঠে যাবে, তখন স্টোনটা ডিসলজ হবে, আস্তে আস্তে ব্যথাটা কমবে। নরমালি ইট টেকস 48 to 72 আওয়ার্স। আর বিলিয়ারি কলিক 2-3 ঘন্টা পরে রিজলভ করে যেতে পারে। থার্ড কি হতে পারে, আমার বাইল ডাক্টের এখানে একটা স্টোন আটকে গেল, তার থেকে একটা উপরে ব্যথা হতে পারে। এই বাইল ডাক্টের স্টোন আটকে গেলে কি হচ্ছে, বাইল পেন্ট আপ হচ্ছে, দ্যাট ক্যান গেট ইনফেক্টেড, তার সঙ্গে বাইল আটকে গেলে জন্ডিস, ইট গিভস রাইজ টু এ ট্রায়াড অফ পেইন, ফিভার, জন্ডিস কল্ড Charcot's triad, feature of cholangitis. Cholangitis হচ্ছে ইনফেকশন ইন দ্য biliary tree. ক্লিয়ার? আমাদের দেশে কেন সারা দুনিয়াতে লোকজন মদ খায়, সিগারেট খায়, তারপর খাওয়া দাওয়ার অনিয়ম করে, স্টমাকে অ্যাকিউট পেন হলো, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। ক্লিয়ার? এবার নেক্সট, তাহলে তুই ওপর থেকে নিচে নাম, কোথায় কোথায় আমার অ্যাকিউট পেন হতে পারে।
pancreas, acute pancreatitis. কি হয়? এই bile duct, এই pancreatic duct, তাই তো? কমন চ্যানেল থিওরি অফ ওপি বলে পড়েছিস অ্যানাটমিতে, দুটো কমন হয়ে এক জায়গায় গিয়ে ওপেন করে এম্পলা। আমার একটা গলস্টোন পাস করার সময় এখান দিয়ে পাস করে গেল। আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস প্যাথোলজিতে পড়েছিস? পড়েছিস তো না পড়িসনি? পড়াইনি? ইয়েস অর নো বল। হ্যাঁ, তোরা পড়িসনি, পড়ানো হয়েছে, তোরা পড়িসনি, পড়ানো হয়নি। আচ্ছা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কি হয়? অটো অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইমস leads to severe inflammation of the pancreas. That gives rise to acute pancreatitis. Acute pancreatitis also presents as acute abdomen. এবার acute pancreatitis also presents as acute abdomen. এরপর কি হতে পারে? আমি উপর থেকে নিচে নামছি। এরপর আমার হতে পারে স্প্লিনের কিছু কারণ, স্প্লিনিক অ্যাবসেস, স্প্লিনিক ইনফার্ক্ট। এরপর আমার হতে পারে স্মল আর লার্জ বাউল। স্মল আর লার্জ বাউলের কন্ডিশন থেকে অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কমনেস্ট কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কিরকম হচ্ছে? এই স্মল বাউল এরকম নানা লুপস গিয়ে একটা সময় লার্জ বাউলে ঢুকছে, লার্জ বাউলেই আসছে। এই তো অ্যানাটমি। এখানে একটা টিউমার হয়েছে, গাট আটকে গেল, তখন কি হবে? প্রক্সিমাল বাউল will try to pump vigorously to overcome the obstruction. এই দরজাটা ব্লক হয়ে গেল, তোরা এখানে আটকে গেছিস, ঠেলে দরজাটা খোলার চেষ্টা তো সবাই মিলে করবি। You may succeed, you may not succeed. If you succeed, you jolly well you go out. If you may not, if you don't succeed, একটা সময় আসবে তোরা ফ্ল্যাসিড হয়ে যাবি, টায়ার্ড হয়ে যাবি ডিউ টু ইওর এফর্টস, তাই তো? তাহলে কি এবার এটাকে ওভারকাম করার জন্য বয়েল বারবার ভায়োলেন্টলি কন্ট্রাক্ট করছে। দ্যাট গিভস রাইজ টু সিভিয়ার ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একটা কারণ, এটা বললাম। আরেকটা কারণ হচ্ছে ইন্টারসাসেপশন। হোয়াট ইজ দিস? একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্টের মধ্যে ঢুকে যায়, এরকম ঢুকে যায়। দিস ইজ কল্ড ইন্টারসাসেপশন। আরেকটা কারণ হতে পারে ভলভিউলাস। হোয়াট ইজ ভলভিউলাস? একটা গাট লুপ, ধর এরকম একটা গাট লুপ আছে, এটা দুটো প্যাচ খেয়ে গেল, that is called volvulus. Volvulus predominantly affects large bowel, but it can also affect small bowel. তাহলে আমার তো এতগুলো কারণ হতে পারে, তাহলে এর থেকে আমাকে এক্সাক্ট কারণটা বার করতে হবে, তবে কি আমি ডাক্তারি করব। এবার এর মধ্যে তাহলে আমার কাজ কি? ফার্স্ট কি বললাম? ইমার্জেন্সি বলবো না, আর্জেন্ট সার্জারির কন্ডিশন আমার কাছে প্রিডমিনেন্টলি দুটো, পারফোরেশন আর অ্যাপেন্ডিসাইটিস, তাই তো? পারফোরেশন হলে কি হবে? আবার খুব সোজা হিসেব, আমার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যা কিছু গ্যাস আছে দ্যাট ইজ উইদিন দ্য বাওয়েল ক্যাভিটি। বাওয়েল ক্যাভিটির বাইরে কোনো গ্যাস নেই। বাওয়েল ফুটো হলো, that gas comes out of the lumen into the peritoneal cavity per se. লিভারের উপরে বাওয়েল চলে যাবে, এদিকে দেখ, এই না, এইটা হচ্ছে ডায়াফ্রাম। নরমালি লিভার আর ডায়াফ্রামের মধ্যে কোনো গ্যাস থাকে না, এই গ্যাস আন্ডার ডায়াফ্রাম, দিস ইজ দ্য হলমার্ক। পেশেন্টকে যদি দাঁড় করিয়ে আমি এক্সরে করি, গ্যাসটা উপরে উঠবে, এক্সরেতে আমি এই জিনিস পাবো। তার জন্য চেস্ট এক্সরে ইনক্লুডিং বোথ দ্য ডোমস অফ ডায়াফ্রাম ইন ইরেক্ট পোস্টার, ঠিক আছে? ইন ইরেক্ট পোস্টার, দ্যাট ইজ দ্য ইনভেস্টিগেশন। তাহলে কি বললাম? খুব সোজা অঙ্ক। পেশেন্ট তোর কাছে এলো, হিস্ট্রি নিতে নিতে তুই পারকাস কর, ডাল পেলি অন্য কিছু ভাব, রেজোনেন্ট পেলি, লিভার ডালনেস পেলি না, অর্ডারে চেস্ট এক্সরে। Gas under diaphragm pelly, immediately inform the surgeon. The patient needs surgical intervention.
তাহলে সবকিছু ফুটো হলেই কি গ্যাস আন্ডার ডায়াফ্রাম হবে? গ্যাস কন্টেনিং অর্গান ফুটো হলে গ্যাস আন্ডার ডায়াফ্রাম হবে। গলব্লাডার বা বাইল ডাক্টে তো নরমালি গ্যাস নেই, ওগুলো ফুটো হলে তো গ্যাস আন্ডার ডায়াফ্রাম পাবো না। আর অ্যাপেন্ডিক্স খুব সরু জিনিস, তার মধ্যে গ্যাস খুব কম। অ্যাপেন্ডিক্স ফুটো হলেও সবসময় গ্যাস আন্ডার ডায়াফ্রাম নাও পেতে পারি, না পাওয়ার চান্সই বেশি। ক্লিয়ার? তার মানে রিমেম্বার ইট। এবার আরেকটা কথা, আমি কি বললাম, দাঁড় করিয়ে এক্সরে করা, গ্যাসটা পাবো। এবার পেশেন্ট ইজ টু ইল, দাঁড়াতে পারছে না, তখন কি করবি? তাহলে এক্সরেটা কি করে করবি? ল্যাটারাল কি করে করবি? আমাকে বোঝা, খুব ভালো আইডিয়া দিয়েছিস, আমার পছন্দ হয়েছে তোর আইডিয়া। ল্যাটারাল, লেফট ল্যাটারাল ডেকিউবিটাসে নিয়ে যাব, লেফট ল্যাটারাল ডেকিউবিটাসে নিয়ে যাবো পেশেন্টকে। পেশেন্ট বাদিকে পাশ ফিরে শুলো, তখন লিভারটা আবার উপরে চলে এলো। ওয়েট ফর 5 মিনিটস, তারপর সামনে থেকে এক্সরেটা নাও। তখন আমি কি দেখবো? লিভারের ল্যাটারাল মার্জিনের উপরে গ্যাস। ক্লিয়ার? তাহলে যখন আমি একটা অ্যাকিউট অ্যাবডোমেন দেখবো, ফার্স্ট কাজ হচ্ছে দুটো ইমার্জেন্সি এক্সক্লুড করা। কথা বলে বাইরে গিয়ে বল, বাইরে গিয়ে কথা বল, নো প্রবলেম। ফার্স্ট কাজ, এক্সক্লুড এমআই ইন আপার অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমিনাল এক্সক্লুড রাপচার একটমি। হওয়ার পরে আমার নেক্সট কাজ, হিস্ট্রি নিতে নিতে পারকাস করলাম। পারকাস করে দেখলাম লিভার ডালনেস পাচ্ছি না। অর্ডার এন্ড নর্মাল এক্স-রে চেস্ট কভারিং both the domes of the diaphragm. Free gas under diaphragm, it is some sort of hollow viscous perforation. The perforation may be in the rectum, may be in any part of small bowel, may be in stomach, may be in duodenum, whatever it may be. তুই এটুকু জেনে গেলি আমাকে পেটটা খুলতে হবে। ঠিক আছে? এবার পেট খুলে যেটা পেলি সেটা প্রিপেয়ার করে দিলি। ঠিক আছে? একটা পদের সার্জন হলে তুই এটুকু পারবি। বেসিক কথা হচ্ছে, অ্যাকিউট অ্যাবডোমেন ম্যানেজমেন্টের বেসিক প্যারাডাইম হচ্ছে, আমাকে বুঝতে হবে কোন পেশেন্ট আমাকে খুলতে হবে, কোনটা আমাকে খুলতে হবে না। তুই যদি পদের সার্জন হস, পেট খুলে তুই কিছু একটা করে আসবি, আমি খুলবো কি খুলবো না এই ডিসিশনটা নিতে হবে। কথাটা বুঝতে পারছিস? দ্য ডিসিশন মেকিং ইজ হিয়ার, whether to operate or not to operate. মনে রাখবি, the good surgeon knows how to operate, the better surgeon knows when to operate, and the best surgeon knows when not to operate. এই কথাটা মনে রেখে দিবি। ঠিক আছে? তাহলে আমার কাজ হলো এইটা বার করলাম। এবার অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিস। অ্যাপেন্ডিসাইটিসের এবার আমি আবার হিস্ট্রি তৈরি রয়েছি। হিস্ট্রিতে অ্যাডিকশন হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? অ্যাডিকশন হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট বিকজ অ্যালকোহলিকদের অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের ইনসিডেন্স বেশি, অ্যালকোহলিকদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ইনসিডেন্স বেশি। তুই ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম পেলি না, এবার তোর যত পোটেনশিয়াল আছে, অর্গান আছে, তার মধ্যে সিঙ্গেল মোস্ট লাইফ থ্রেটনিং ইজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কি হয়? কি বললাম? অটো অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইমস, তার থেকে একটা ম্যাসিভ ইনফ্লামেশন হয়। দেয়ার মে বি intraperitoneal hemorrhagic pancreatitis, there may be necrotizing pancreatitis, there may be edematous pancreatitis. যখন এই এটা হয়, পেরিটোনিয়াল সারফেস থেকে এই যে জুস টুস অ্যাক্টিভেটেড এনজাইম প্রোটিওলিসিসও করতে থাকে চারপাশে, তার থেকে এই ব্যথা। এবার ফার্স্ট হলো কেমিক্যাল পেরিটোনিয়াল, এই যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো ডিউ টু প্রোটিওলিসিস পেটে জমছে, দ্যাট ইজ আ স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। এবার কি হয়? এই সিভিয়ার পেন, সোজা হিসেব, যে কোনো জিনিসের যেটা বেশি জলে আমরা ফার্স্ট কি চেষ্টা করি সেটাকে ডাইলিউট করার। Abdomen also tries to do that. The peritoneum secretes 8 to 10 liters of fluid just to dilute that stage of dilution. তারপর আস্তে আস্তে গোটা পেটে জল জমছে। Patients go severe, may go downhill. Pancreatitis এর অনেকগুলো স্টেজ আছে, মাইল্ড প্যানক্রিয়াটাইটিস, মডারেট প্যানক্রিয়াটাইটিস, এগুলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যখন ডিটেইলসে পড়ানো হবে তখন বলা হবে। ঠিক আছে? এটা সুমিতদাও পড়াতে পারে, আমিও পড়াতে পারি, সেটা সুমিতদার সঙ্গে পরে ডিসকাস করে নেবো। ঠিক আছে? তাহলে আমার কাজ হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে কিনা সেটা বার করা। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্ট ইজ মেডিকেল ম্যানেজমেন্ট। সার্জারি হ্যাজ নো রোল ইন দ্য ট্রিটমেন্ট অফ
acute pancreatitis unless there is confirmed infected necrosis in the pancreas, এবং তার প্রয়োজন হাজারে একটা কেসে পড়ে। তাহলে এবার আমার acute pancreatitis আছে কিনা আমাকে দেখতে হবে। There luckily we have two blood markers which can diagnose acute pancreatitis. One is serum amylase and lipase. এর মধ্যে amylase is non specific, কারণ যতগুলো acute abdomen এর কজ বললাম প্রত্যেক কটাতে amylase বাড়বে, whereas lipase is more or less specific for pancreatitis. So any patient presenting with upper abdominal pain with elevated serum lipase should be taken as acute pancreatitis. ঠিক আছে? এবার acute pancreatitis এর কজের মধ্যে 30% is due to alcohol, 30% is due to gallstones, আর 40% এর কারণ জানা যায় না। A lot of drugs can cause acute pancreatitis. সেই ড্রাগস এর লিস্ট বইয়ের এক পাতায় শেষ হয় না। ঠিক আছে? যেমন ফার্মাকোলজিতে তোদের সাইড এফেক্ট অফ ড্রাগস বলে তো শুরু করতিস নশিয়া ভমিটিং। আমাদের একজন স্যার বলেছিলেন যে শুনুন, উনি আমাদের সবাইকে আপনি আপনি করে বলতেন, স্যার মারা গেলেন কিছুদিন আগে, আপনি এক কাজ করুন, সেফালোস্পোরিন গ্রুপের একটু সাইড এফেক্ট বলুন, নশিয়া ভমিটিং বাদ দিয়ে বলবেন। স্যার এটা ছিল এইভাবে স্যার কোশ্চেন করতেন, নশিয়া ভমিটিং বাদ দিয়ে বলুন সবাইকে। স্যার ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট থেকে 90 বছর বুড়ো অবধি সবাইকে স্যার আপনি আপনি করতেন। কিছুদিন আগে মারা গেছেন স্যার, 90। যাই হোক, যেটা বললাম, অলমোস্ট a lot of drugs can cause acute pancreatitis. ঠিক আছে? বলে যাও আমার কজ নিয়ে এখন মাথা ঘামিয়ে দরকার নেই, অ্যাকিউট পরিস্থিতিতে আমাকে ট্রিটমেন্টটা করতে হবে। কি বললাম? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল। আমি ম্যাক্সিমাম ওর কারণটা বার করার জন্য হিস্ট্রি নিতে পারি, অ্যালকোহল, আর ইউএসজি করে দেখে নিতে পারি whether there is gallstones or not, কারণ gallstone 30% কেসে। আর হ্যাঁ কি ড্রাগ, হ্যাঁ হতে পারে। এবার ওই যে বললাম 40% ক্ষেত্রে কারণ পিন পয়েন্ট করে বার করা যায় না। ঠিক আছে? এরপর কি? অ্যাকিউট কোলিসিস্টাইটিস আর বিলিয়ারি কলিক। পেন অ্যাবডোমেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, তো তুই একটা ইউএসজি করলি, বলে দিল একটা ইম্প্যাক্টেড স্টোন আছে। যদি ওটা 2-3 ঘন্টার মধ্যে কমে যায়, জানবি ইট ইজ বিলিয়ারি কলিক, ইট ক্যানট বি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ব্যথা 2-3 দিনের আগে কমবে না, ইউ নরমাল পাচ্ছিস। এবার তাহলে কি দাঁড়ালো? তুই এবার গোটা জিনিসটাকে সামারাইজ কর। তোর কাছে আউটডোরে তুই বসে, তুই তোর বাড়ি একটা হসপিটালের ইমার্জেন্সি ডিউটি করছিস, সন্ধ্যে 7টার সময় একটা পেশেন্ট এলো সিভিয়ার অ্যাকিউট অ্যাবডোমেন। তুই ফার্স্ট কাজ, ব্যথাটা কোথায়? ওপর পেটে, ফাইন, ইসিজি নরমাল, ঠিক আছে, পারকাস। হিস্ট্রি নিচ্ছিস, মদ খাও, গাঁজা খাও, যা কিছু খাও, কি করেছো, পারকাস। অবলিটারেটেড লিভার ডালনেস, এক্স-রে, গ্যাস আন্ডার ডায়াফ্রাম, রেফার টু সার্জন। হলো না, আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার সেন্ড দ্য পেশেন্ট ফর ইউএসজি। ইউএসজি মোটামুটি যদি সিভিয়ার অ্যাপেন্ডিসাইটিস হয় বলে দেবে, গলস্টোন হয় বলে দেবে, বলে দিল তোকে এক্সাক্ট কজ। এবার হিস্ট্রিতে আর কি কি পয়েন্ট নেব? হিস্ট্রিতে আর যে যে পয়েন্ট নেব, পেশেন্টের ডায়রিয়া আছে কিনা, পেশেন্টের কনস্টিপেশন আছে কিনা। কেন? এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কি হবে? একটা জায়গাতে ইন্টেস্টাইন আটকে গেছে, ওর ডিস্টাল যে স্টুলটা ওটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, তারপর তো ওপরে পেন্ট আপ হতে থাকবে, এটা তো ভায়োলেন্টলি কন্ট্রাক্ট করে যাচ্ছে। ঠিক আছে? প্রথমে শোয়া অবস্থায় পেশেন্টের একটা এক্সরে নিতে হবে, সেখানে গ্যাসের ডিস্ট্রিবিউশন দেখাবে। তাহলে আমি কি পাবো? অবস্ট্রাকশনের প্রক্সিমালি যেটা আছে সেই গার্ডটা আস্তে আস্তে কন্টেন্ট জমছে, দ্যাট উইল গেট ডাইলেটেড। আর অবস্ট্রাকশনের নিচে যে গার্ডটা আছে সেখানে কিছু নেই, দ্যাট ইজ এমটি, দ্যাট উইল গেট কোলাপসড। এক্সরে তার গ্যাস প্যাটার্ন থেকে একটা আইডিয়া পাবো। এবার পেশেন্টকে 10 মিনিট দাঁড় করিয়ে একটা এক্সরে নেব, দ্যাট উইল শো মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেলস। কিরকম হয় জিনিসটা দেখি। আবার এখানে তো একটাই প্রবলেম, নেট।
এই যে দেখ অনেকগুলো এয়ার ফ্লুইড লেভেল আছে, নর্মালি দুটো থেকে তিনটে এয়ার, দেখ ফ্লুইড বোঝা যাচ্ছে একটা স্ট্রেট লাইন, ওটা ফ্লুইড, তার উপরে এয়ার। নর্মালি দুটো থেকে তিনটে এয়ার ফ্লুইড লেভেল ইজ ইন অ্যান অ্যাবডোমিনাল এক্স-রে ইজ নর্মাল, দুটো অবধি। তার চেয়ে বেশিও দেখ এখানে দুইয়ের অনেক বেশি আছে, ঠিক আছে। These are usually seen in intestinal obstruction in a erect film, ঠিক আছে, intestinal obstruction। তাহলে এবার আমার কাজ কি দাঁড়ালো, এবার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তো বললাম অনেক কারণে হতে পারে, ভলভুলাস হতে পারে, ইন্টারসেপশন হতে পারে, গ্রোথ হতে পারে, তাই তো। এবার ভুলে যা, আমার অপত গুলো সব ভুলে যা। আমার তাহলে কাজ কি ইমার্জেন্সিতে, আমি আর একটা কথা, নেভার ফরগেট টু এক্সামিন দ্য হার্নিয়া অরিফিসেস in cases of acute intestinal, when you are saying acute intestinal obstruction, কেন, it can be obstructed hernia, তো obstructed hernia, irreducible hernia, strangular hernia পড়িয়েছি আমি, পড়েছিস, it can be obstructed hernia, সেও তো intestinal obstruction নিয়ে প্রেজেন্ট করবে, acute pain abdomen নিয়ে প্রেজেন্ট করবে, তার সঙ্গে groin pain যেখানে হার্নিয়াটা আটকেছে। কাজেই in cases of acute abdomen, never ever forget to do two examinations. Number one is digital rectal examination, and number two is examination of the hernia orifices. Okay, never forget to do these things. So it can be obstructed hernia, তাহলে obstructed hernia is another cause যেখানে urgent surgery লাগবে, and the diagnosis is usually straightforward। তুই hernia orifice দেখলি একটা swelling আছে which is irreducible, tender, and no cough impulse, that entails urgent surgery, clear। তাহলে অ্যাকিউট অ্যাবডোমেনের তিনটে কারণ হলো, আমি যেখানে আমাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে। এবার আমার কাজ হচ্ছে ইউএসজি করলাম, আমাকে বলে দিল গল স্টোন আছে। এবার গল স্টোনটা থেকে প্যানক্রিয়াটাইটিস হয়েছে না অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়েছে না বিলিয়ারি কোলিক হয়েছে সেটা তোমাকে জানতে হবে। এবার আমি গল স্টোনটা থেকে আমি কি জানবো, গল স্টোন আছে, এবার আমি অ্যামাইলেজ লাইপেস করবো, প্যানক্রিয়াটাইটিস আছে কিনা, নেই, অ্যামাইলেজ বেশি হতেই পারে, লাইপেস নর্মাল থাকবে। এবার আমি টোটাল কাউন্ট করব, টোটাল কাউন্ট যদি বেশি থাকে ইট ইজ মোর ইন ফেভার অফ অ্যাকিউট কোলিসিস্টাইটিস, টোটাল কাউন্ট যদি কম থাকে ইট ইজ মোর ইন ফেভার অফ বিলিয়ারি কলিক। ইউএসজি তে বেশি অ্যাপেন্ডিক্স থাকলে ইউএসজি আজকালকার দিনে অ্যাপেন্ডিক্স বলে দেবে, সাসপেক্টেড অ্যাপেন্ডিকুলার পারফোরেশনও বলে দেবে। ইউর জব ইজ ইজিয়ার, সেন্ড দ্য পেশেন্ট টু এ সার্জন। এবার তোকে ইউএসজি তে বললো প্যানক্রিয়াটাইটিস হতেও পারে নাও পারে, অনেক সময় বুঝতে পারে না, প্যানক্রিয়াটাইটিসে অনেক সময় ইউএসজি বুঝতে পারে না আর্লি স্টেজে, অ্যামাইলেজ লাইপেস করে দেখলি প্যানক্রিয়াটাইটিস। এবার তোর কাজ হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটিটা জানা, সেই সিভিয়ারিটিটা জানার জন্য তোকে একটা সিটি স্ক্যান করতে হবে, ক্লিয়ার। সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স বলে একটা স্কোরিং সিস্টেম আছে যেখানে প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি সিটি স্ক্যান থেকে আমি জানবো, সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট করবো, ক্লিয়ার। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কি করব, আমরা যখন ছাত্র ছিলাম তখন বেলিলাভের বইতে লেখা ছিল the sun should not both rise and set with nothing being done to relieve intestinal obstruction। আবার বলছি কথাটা, the sun should not both rise and set with nothing being done to relieve intestinal obstruction। বেলিলাভ অসাধারণ বলতেন, অসাধারণ কথাগুলো ভাবে বল। বেলিলাভ ছিল একটা সময়, বেলিলাভ আমাদের স্টুডেন্ট এই 21-22 নম্বর বেলিলাভ অব্দি, বেলিলাভ ওয়াজ পোয়েট্রি ইন রিডিং, পড়তে এত ভালো লাগতো, এত সুন্দর ডেসক্রিপশন, মানে 12 থেকে 14 ঘন্টার বেশি তুমি ওয়েট করো না। আজকের দিনে সেটা ডাজ নট হোল্ড ট্রুথ। তা দেখা যাচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন 12 থেকে 24 থেকে 48 ঘন্টা টাইম দাও সেটেল করার জন্য। অনেক ক্ষেত্রে একটা ছোট ব্যান্ড হয়েছে, অনেক ক্ষেত্রে ইম্প্যাক্টেড স্টুলের জন্য অবস্ট্রাকশনের মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করলো, সেটা একটু ভালো করে ল্যাক্সেটিভ দিল, কমে গেল, 24 to 48 আওয়ার্স আমার রিজলভ করে যেতেই পারে। আর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কি বললাম, হাজার একটা কারণ আছে। কমনেস্ট কজ অফ স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে ব্যান্ড অবস্ট্রাকশন। প্রিভিয়াস অপারেশনের জন্য পেটে কোনো ব্যান্ড হয়েছে, সেই ব্যান্ডের সঙ্গে গাঁট জড়িয়ে গেছে। And majority of these band obstructions get relieved within 24 to 48 hours. তাহলে আমার তার সামনে আমার সামনে তখন আর্টস লার্জ বয়েল অবস্ট্রাকশন কমনেস্ট কজ হচ্ছে ক্যান্সার। এবার আমাকে একটা, এবার কোলন ক্যান্সার ইউজুয়ালি
ইউএসজি তে ধরা পড়ে না। আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে পেটে প্রচুর উপরে গ্যাসও জমে যায় অ্যাকিউট অ্যাবডোমেনে। গল স্টোন বা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ছাড়া রোলটা খুব লিমিটেড। সিটি স্ক্যান ইজ মোর ইনফরমেটিভ। সিটি স্ক্যান বলে দেবে লার্জ বয়েল এবার রেকটামে গ্রোথ আছে। ক্লিয়ার? Then you deal it accordingly. Clear? বুঝাতে পারলাম? Then you have to deal with that growth accordingly. এবার তাহলে আমার তো এটা করতে 24 থেকে 48 ঘন্টা লাগবে। আমি বললাম ইউএসজি করাও, তাহলে আমি ফার্স্ট কি করব? পেশেন্টটা আমার কাছে এলো, হিস্ট্রি নিচ্ছি, এক্সামিনেশন করছি। কোথায় ব্যথা, কোন জায়গায় ব্যথা, কতক্ষণ ধরে ব্যথা, কতদিন ধরে ব্যথা। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা পেরিয়াম্বিলিক্যাল রিজিয়নে শুরু হয়ে আস্তে আস্তে রাইট ইলিয়াক ফাসায় যেতে পারে। কোলোসিস্টেটিসের ব্যথা ক্যান রেডিয়েট টু দ্য টিপ অফ রাইট শোল্ডার, পড়েছিস? ঠিক আছে। প্যানক্রিয়াটাইটিসের ব্যথা রেডিয়েটস টু দ্য ব্যাক, পেশেন্ট সোজা শুতে পারে না। হিস্ট্রিতে এই পয়েন্টগুলো নোট করতে হবে। অ্যাডিকশন হিস্ট্রি অলরেডি বলা হয়ে গেছে বেশ কয়েকবার, ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমার ফার্স্ট কাজ মনে রেখে দিবি, জল নল কল। কল ব্যাপারটা বুঝলি না? জল মানে ফ্লুইড চালাও। তার কারণ কি বললাম, অ্যাকিউট অ্যাবডোমেনে যদি আমার পেরিটোনিয়ামের মধ্যে কালেক্ট হয়, পেরিটোনাইটিস এখান থেকে ফ্লুইড সিক্রেশন হয়, দেন মেবি হাইপোভলিমিয়া, তাহলে আমাকে ফ্লুইড রিসাসিটেশনে যেতে হবে। নল মানে নাকে নল, রাইলস টিউব। কল হচ্ছে ক্যাথেটার। ঠিক আছে? জল নল কল, ফ্লুইড দাও, রাইলস টিউব পড়াও, ক্যাথেটার করো। কেন? রেশনালটা কি? আমার ইমিডিয়েট ফ্লুইড দিলাম মানে আমার একটা চ্যানেল হলো, ডিহাইড্রেশন হতেই পারে এই পেশেন্টের, ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে তাতে, নাম্বার 1। নাম্বার 2, চ্যানেলটা দিয়ে আমি অন্য মেডিকেশন দিতে পারছি। ঠিক আছে? নাম্বার 2, নল রাইলস টিউব। যদি আমার গল স্টোন হয়, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হয়, এমটি দ্য স্টমাক। যদি অ্যাকিউট কোলোসিস্টাইটিস বা বিলিয়ারি কলিক হয়, গলব্লাডার তো কন্ট্রাক্ট করছে, তার জন্য ব্যথাটা শুরু হয়েছে। গলব্লাডার কন্ট্রাকশনটা বন্ধ করতে গেলে কি করতে হবে? গলব্লাডার কন্ট্রাক্ট কি করায়? কোলোসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন। এমটি স্টমাক থাকলে সেটা সিক্রিশন হয় না। স্টমাকটাকে এমটি করে দেওয়ার চেষ্টা করো। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কি হয়েছে? প্যানক্রিয়াটিক অটো অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইমস, অটোডাইজেশন হতে পারে। প্যানক্রিয়াসের কাজটা কমিয়ে দেওয়ার চেষ্টা করো। প্যানক্রিয়াসকে অবশ্যই প্যানক্রিয়াজাইমিন, স্টমাকটা এমটি করে দাও, ওর ট্রাবল কমলো। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কি হচ্ছে? পেন্ট আপ সিক্রিশনস আস্তে আস্তে উপরে উঠছে। এবার দেখ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আমার এইটা হচ্ছে, আমি জাস্ট একটা করে লাইন আঁকছি। এটা ধর লোয়ার ইসোফেগাস স্টমাক, এই হয়ে আমার স্মল বয়েল হয়ে এই লার্জ বয়েল হয়ে এসছে। আমার যদি এখানে হয় অবস্ট্রাকশনটা, আমার কনস্টিপেশন হয়ে গেছে আগে, আর্লি কনস্টিপেশন, পেন অ্যাবডোমেন, কিন্তু এর উপর জমতে 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 বমি হতে টাইম লাগবে অনেক বেশি। তো অবস্ট্রাকশনটা যদি এখানে হয়, এর তলায় অনেক মাল রয়েছে, কনস্টিপেশনটা অনসেট হতে টাইম বেশি লাগবে, কিন্তু বমিটা হতে তাড়াতাড়ি হবে, তাই তো? এর বমিটা তাড়াতাড়ি হবে, লজিক তো তাই বলে। রাইলস টিউব দাও, যেটা জমছে সেটা বার করে দাও, পেশেন্টের বারবার বমি হবে না। রেশনাল অফ রাইলস টিউব ক্লিয়ার? আর ক্যাথেটারটা কেন? টু মনিটর ইউরিন আউটপুট, দ্যাট হেল্পস আস ইন নোয়িং। ঠিক আছে? এর সঙ্গে বেশিরভাগ কন্ডিশনে দেখ একটা না দুটো অ্যান্টিবায়োটিক লাগবে, ইনফেক্টিভ কন্ডিশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কি হবে? উপরে ফিকাল ম্যাটার জমছে, জমতে জমতে কি হবে? একটা সময় গাট মিউকোসার একটা অদ্ভুত ক্ষমতা আছে, ও ব্যাকটেরিয়াকে আটকে দেয়, গাট মিউকোসাল বেরিয়ার, কিন্তু নিউট্রিশন জিনিসটাকে টেনে নেয়। বাইল সল্ট, বাইল পিগমেন্ট টেনে নেয়। এন্টারোডিয়াবেটিক সার্কুলেশন অফ বাইল পিগমেন্টস পড়েছিস? পড়েছিস তো? পড়িস নি? মনে হচ্ছে আমার কাছে ল্যাটিন শুনছিস না হিব্রু শুনছিস বলে মনে হচ্ছে তোর মুখ দেখে। ও দোষের কিছু নয়, ভুলে যাওয়াটা স্বাভাবিক, তাই তো? তাহলে এই গাট মিউকোসাল বেরিয়ারটা আস্তে আস্তে ভেঙে যেতে পারে। প্লাস এই যত জমছে, ফ্লুইড সিকোয়েস্টেড হয় উইদিন দ্য গাট লুমেন, আবার ডিহাইড্রেশন হয়। ক্লিয়ার? এবার যদি গাট মিউকোসাল বেরিয়ারটা ভেঙে যায়, ব্যাকটেরিয়া ফ্রম দ্য গাট লুমেন গোজ ইনটু দ্য ব্লাড স্ট্রিম, সেপসিস হতে পারে। তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে রাখতে হচ্ছে। পারফোরেশনে তো
পেরিটোনাইটিস হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক দিতেই হবে। তাহলে আমার ইনিশিয়াল ম্যানেজমেন্ট, জল নল কল, অ্যান্টিবায়োটিক্স, পেন কিলার। রিমেম্বার, পেন কিলার তখনই ফার্স্ট দেব যখন আমার ডায়াগনোসিস মোর অর লেস সার্টেন। ব্যথা কমিয়ে দিলে দ্যাট ক্যান অবসকিউর ক্লিনিক্যাল ফাইন্ডিংস। ঠিক আছে? যেমন পারফোরেটিভ পেরিটোনাইটিসে কার্ডবোর্ড রিজিডিটি অফ দ্য অ্যাবডোমেন, নরমাল অ্যাবডোমেন কে সুন্দর চাপচি ঢুকছে, যদি একটা ওয়েল লিন মাস্কুলার চেহারা হয় তুই তার পেটে ডেন্ট করতে পারবি না, ইট ইজ কার্ডবোর্ড রিজিড। ঠিক আছে? আর তার সঙ্গে কি থাকে? রিবাউন্ড টেন্ডারনেস, চাপলে না, রিবাউন্ড টেন্ডারনেস, ওদিকে তাকিয়ে ছাড়বি। দ্যাট ইজ, মনে রেখে দিবি, পেরিটোনাইটিস মোর অফেন দ্যান নট নিড সার্জারি এক্সেপ্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ক্লিয়ার? এবার ট্রিটমেন্ট অফ দ্য কজ এক এক করে। তাহলে একটা ইমার্জেন্সি অ্যাকিউট অ্যাবডোমেন পেলে ইমার্জেন্সি সামলাতে পারবি? হ্যাঁ, দ্যাট ইজ দ্য জব, গ্রুপ ডিসকাশন। এবার বাকিটা থিওরিটিক্যাল পার্ট, অ্যাকিউট কোলোসিস্টাইটিস এর ম্যানেজমেন্ট কি। ঠিক আছে?